প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে সাধারণ গণিতের দশম অধ্যায় অর্থাৎ দূরত্ব উচ্চতা এই অধ্যায়ের একটি বেসিক ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসটা তোমরা যদি করো, আমি বিশ্বাস করি তোমাদের এই অধ্যায় থেকে আসা সকল ধরনের সৃজনশীল এবং সকল ধরনের এমসিকিউ খুব সহজেই দ্রুত সময়ের ভিতরে সমাধান করে ফেলতে পারবা। তাহলে চলো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাই। ক্লাসের আমাদের আজকে এমন কিছু টপিক নিয়ে আলোচনা করব যেই টপিকগুলো অবশ্যই আমাদের এই অধ্যায় করতে গেলে জানা লাগবে। তো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহু। সমকোণী ত্রিভুজের বাহু বলতে কি বোঝানো হচ্ছে এখানে, যে আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থাকে, সেই তিনটা বাহুর কোন বাহুটার নাম কি। ঠিক আছে, এইটা একটু ভালো করে আমাদের জানতে হবে। তো প্রথমে আসি আমরা, ধরো একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমরা জানি এই কোণটা হচ্ছে সমকোণ। ধরো এই সমকোণী ত্রিভুজের নাম দিলাম আমরা এ বি সি। আমরা জানি এই এ বি সি এগুলোকে বলা হয় শীর্ষবিন্দু। ঠিক আছে, তো এই সমকোণের বিপরীত দিকে যে বাহুটা থাকবে, সমকোণের বিপরীত দিকে, সমকোণের ঠিক বিপরীত দিকে যে বাহুটা থাকবে তাকে বলা হয় আমাদের এইখানে অতিভুজ। তাহলে আমাদের যদি সমকোণী ত্রিভুজের অতিভুজকে এটা জানতে চাওয়া হয়, তাহলে অতিভুজের সংখ্যাটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বিপরীত বাহু হচ্ছে কি আমাদের অতিভুজ। অতিভুজের কিন্তু আরেকটা সংজ্ঞা হয়, সেটা হচ্ছে ত্রিভুজের সব থেকে বড় বাহু। সব থেকে বড় বাহু, এটাও কিন্তু অতিভুজের একটা সংজ্ঞা। এই ত্রিভুজের সব থেকে বড় বাহুটা হচ্ছে কি এসি, আর এসি হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের এখানে এই এসি বাহুটাই হচ্ছে আমাদের কি এখানে অতিভুজ। তাহলে আশা করি আমরা অতিভুজ জিনিসটা কি সেটা ক্লিয়ার হইতে পারছি। অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণের ঠিক বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, এরপরে আমরা শিখবো হচ্ছে লম্ব। লম্ব বা এটাকে বলা হয় বিপরীত বাহু। বিপরীত বাহু, ঠিক আছে। তো এই যে লম্ব, বিপরীত বাহুকে লম্ব বলা হয়। তাহলে এই যে বিপরীত বাহু বলতে কোন বিপরীত বাহুকে বোঝায়? দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা তিনটা কোণ আছে, আমরা জানি একটা, দুইটা, তিনটা। তো এই একটা কোণ সমকোণ হয়ে গেছে, আর বাকি এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, ধরো সাপোজ এই কোণটাকে যদি থিটা ধরি, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে বা এই থিটা কোণের সাপেক্ষে আমাদের লম্ব এবং ভূমি এই দুইটার মান কিন্তু চেঞ্জ হবে বা নাম কিন্তু চেঞ্জ হবে। হ্যাঁ, এই ভূমিকে কিন্তু আমাদের বলা হয় সন্নিহিত বাহু। হ্যাঁ, সন্নিহিত বাহু। তাহলে দেখো, আমাদের সমকোণী ত্রিভুজে তিনটা বাহু আছে, একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি, বা বলতে পারি অতিভুজ, বিপরীত বাহু আর সন্নিহিত বাহু। আশা করি বুঝতে পারছি। এখন কথা হচ্ছে অতিভুজ নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই, সেটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ বা সব থেকে বড় বাহু হচ্ছে অতিভুজ। এখন লম্ব বা বিপরীত বাহু আর ভূমি বা সন্নিহিত বাহু, এই দুইটা বাহু কে কোনটা হবে এটা কিন্তু নির্ভর করে। এটাকে বলতে পারি কি আমরা, নির্ভর করে। এক এক ক্ষেত্রে এক এক রকম। ঠিক আছে, এক এক ক্ষেত্রে এক এক রকম। কিভাবে এক এক ক্ষেত্রে এক এক রকম? এই অতিভুজ কিন্তু সকল ক্ষেত্রেই কিন্তু একই রকম। সমকোণের বিপরীত দিকে যেটা থাকবে সেটাই হচ্ছে অতিভুজ। আর এদের ক্ষেত্রে কিসের উপর নির্ভর করে? এদের ক্ষেত্রে নির্ভর করে হচ্ছে কোণের উপর। কিসের উপর নির্ভর করে? কোণের উপর নির্ভর করে। লিখে দিই আমি যে এখানে কোণের উপর নির্ভর, হ্যাঁ, করে। কোণের উপর নির্ভর করে। তাহলে এখন কথা হচ্ছে কোন কোণের উপর নির্ভর করে? যেখানে সমকোণ বাদে যে কোণটা নিয়ে আমরা আলোচনা করব, যেরকম আমাদের ধরো এখানে এই কোণটা থিটা কোণটাকে নিয়ে আলোচনা করতেছি আমরা। তো এই থিটা কোণের ক্ষেত্রে আমাদের লম্ব হবে কে? এই থিটা কোণের ঠিক বিপরীত দিকে যে বাহুটা আছে সেটা হচ্ছে আমাদের বিপরীত বাহু বা লম্ব। তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু কি আছে বলতো? এবি। তাহলে কোণের আমরা এখানে লিখি আমরা বিবেচ্য কোণের বিপরীত বাহু। ঠিক আছে, বিপরীত বাহু কে বলতো আমাদের এখানে? লম্ব। তাহলে এই যে বিবেচ্য কোণটার বিপরীত দিকে যে থাকবে সে হচ্ছে আমাদের লম্ব, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের এ বি হচ্ছে লম্ব, এ বি লম্ব। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর ভিতরে দুইটা বাহুর নামকরণ অলরেডি করা হয়ে গেছে, একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে লম্ব। তাহলে বাকি যেটা আছে সেটাই হচ্ছে আমাদের কি বলতো? সন্নিহিত বাহু। আর থিটা কোণের সাথে যে বাহুটা সেটাকে সন্নিহিত বাহু বা ভূমি বলে। তাহলে আমি এখানে সংজ্ঞাটা লিখলাম না, আমি জাস্ট এইভাবে লিখবো যে বাকি বাহুটি তোমার হচ্ছে ভূমি। আমি সন্নিহিত বাহু লিখতেছি না, আমাদের এই সন্নিহিত বাহু বা তোমার হচ্ছে বিপরীত বাহু এগুলো কিন্তু বেশি ইউজ করব না। আমরা ইউজ করব কি লম্ব, ভূমি আর অতিভুজ, এইগুলো বেশি ব্যবহার করব। তাহলে আমাদের ত্রিভুজের তিনটা বাহু সম্পর্কে জানি। প্রথম ক্ষেত্রে অতিভুজ হচ্ছে কি? সমকোণের বিপরীত দিকে যে থাকবে সে হচ্ছে অতিভুজ। হ্যাঁ, সে হচ্ছে অতিভুজ।
এখানে অতিভুজ বি কোণের বিপরীত হচ্ছে কি এসি, অর্থাৎ এসি আছে অতিভুজ। লম্ব, লম্ব হচ্ছে যে কোণটা বিবেচনা করব আমরা, যেরকম এখানে থিটা কোণটা বিবেচনা করছি, এই থিটা কোণের বা বিবেচ্য কোণের ঠিক বিপরীত দিকে যে থাকবে সে হচ্ছে লম্ব। আর এই দুইটা বাহু বাদে যেই বাহুটা আছে সেটা হচ্ছে আমাদের কি ভূমি। এখন কথা হচ্ছে কি, এখানে মোট তিনটা কোণ, আমি আবার বলছি তিনটা কোণ, একটা সমকোণ, একটা এই থিটা কোণ, আর ধরো সাপোজ এই কোণটাকে আমি নাম দিলাম আলফা কোণ। তাহলে এই আমাদের থিটা কোণের ক্ষেত্রে যদি লম্বভূমি আমাদের এরকম হয়, ধরো এই যে এখানে এবি লম্ব হচ্ছে আমাদের, আর বিসি হচ্ছে কি আমাদের এখানে বিসি হচ্ছে ভূমি, তাহলে আলফা কোণের ক্ষেত্রে লম্বভূমি অতিভুজ কি হবে? আলফা কোণের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যে অতিভুজের কিন্তু কোনো সংজ্ঞা চেঞ্জ হবে না, বা অতিভুজের মান কিন্তু কখনো চেঞ্জ হবে না। অতিভুজ কি, সমকোণ কি, দেখো যদিও আমরা এই কোণটা ধরতেছি কিন্তু সমকোণ তো আমাদের এইটাই থাকতেছে, তাই না? তো সমকোণের বিপরীত দিকে যে আছে সে কি অতিভুজ, অর্থাৎ এখানে অতিভুজ কি আমাদের এসি। এই অতিভুজের পরে আমরা কাকে খুঁজবো বলতো? লম্বকে খুঁজবো। লম্বের সংজ্ঞাটা কি ছিল? যে কোণটা বিবেচনা করব সেই কোণের ঠিক বিপরীত বাহুটা। তাহলে এখানে বিবেচনা করতেছি কোন কোণটা? আলফা কোণটা। তা আলফা কোণের ঠিক বিপরীত দিকে কি আছে বলতো? বিসি, অর্থাৎ এখানে লম্ব হচ্ছে আমাদের বিসি। তাহলে ভূমিকে, তাহলে ভূমি দেখো তিনটা বাহুর ভিতরে দুইটা বাহু কাজ হয়ে গেছে, এটা অতিভুজ হয়ে গেছে, এটা লম্ব হয়ে গেছে, তাহলে বাকিটা থাকবে কি ভূমি। তাহলে আমাদের এখানে কি এবি হচ্ছে ভূমি। তাহলে একটা জিনিস খেয়াল করো, এইখানে এখানে বিসি দেখো, এখানে বিসি হচ্ছে ভূমি, কিন্তু এখানে বিসি কি হয়ে গেল? লম্ব। এখানে এবি ভূমি, এখানে এবি ছিল কি বলতো? লম্ব। তারপরে লম্ব ভূমি এগুলো এক্সচেঞ্জ হয়ে যাবে কখন? যখন আমাদের কোণের মানটা এক্সচেঞ্জ হয়ে যাবে। তারপরে থিটা কোণের ক্ষেত্রে লম্বভূমি যা হবে, আমাদের আলফা কোণের ক্ষেত্রে কিন্তু লম্বভূমি তাই হবে না, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমাদের অতিভুজ কিন্তু এই ত্রিভুজেও যা হবে, বা এই আলফা কোণের ক্ষেত্রেও যা হবে, থিটা কোণের ক্ষেত্রেও কিন্তু তাই হবে। তাহলে আমরা এটুকু বলতে পারি, অতিভুজ যেই কোণের ক্ষেত্রে বিবেচনা করি না কেন, সমকোণের বিপরীত বাহুই হচ্ছে অতিভুজ। আর লম্ব হচ্ছে কি, যেই কোণটা বিবেচনা করব তার বিপরীত দিকে যে থাকবে সে হচ্ছে লম্ব। আর ভূমি হচ্ছে কি, অতিভুজের লম্ব বাদে যেই বাহুটা থাকবে সেটা হচ্ছে ভূমি। আশা করি আমরা ক্লিয়ার হইতে পারছি, ঠিক আছে? তো দেখো আমরা ছোট্ট আরেকটা এক্সাম্পল দেখে এখান থেকে এই টপিকটা আমরা শেষ করে দিব। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা জানাবা আমাকে। দেখো ধরো সাপোজ আমাদের কাছে এরকম একটা ত্রিভুজ আছে, এই কোণটা দেওয়া আছে সমকোণ, আমাদের এই কোণটা দেওয়া আছে সমকোণ, ঠিক আছে? এখানে ধরো সাপোজ এম এন ও এক ত্রিভুজ, ঠিক আছে? তো এখন বললো কি, যে আমাদের এই কোণটার ক্ষেত্রে, এই কোণটা ধরো সাপোজ আমাদের নাম দিল হচ্ছে বিটা কোণ। এই বিটা কোণের ক্ষেত্রে আমাদের লম্ব, ভূমি এবং অতিভুজ বের করো। বিটা কোণের ক্ষেত্রে প্রথমে আমরা বের করবো কি, আমাদের কাজ হচ্ছে কি অতিভুজ বের করা। অতিভুজটাকে এখানে এই বিটা কোণের, দেখো বিটা কোণের নাকি সমকোণের বলতো? সমকোণের। সমকোণের বিপরীত হচ্ছে অতিভুজ, অর্থাৎ ওএন হচ্ছে আমাদেরকে এখানে অতিভুজ। এরপর লম্ব, লম্বের ক্ষেত্রে কি আমাদের বিবেচ্য কোণটার কথা চিন্তা করব। বিবেচ্য কোণটা কোনটা বলতো? বিটা। তো বিটার ঠিক বিপরীত দিকে যে থাকবে সে হচ্ছে আমাদের লম্ব, অর্থাৎ ওএম লম্ব। তো দেখো আমাদের এই বাহুটার কাজ শেষ, এই বাহুটার কাজ শেষ, অর্থাৎ বাহু বাকি আছে কি এনএম। তাহলে আমাদের ভূমিটাকে এখানে, ভূমিটা হচ্ছে আমাদের, ভূমি হচ্ছে এম এন, এটা হচ্ছে আমাদের ভূমি। তো আশা করি আমরা বুঝতে পারছি যে সমকোণী ত্রিভুজের বাহু সংক্রান্ত যে টপিকটা ছিল সেটা আমরা আশা করি সমকোণী ত্রিভুজের বাহু সংক্রান্ত যে টপিকটা ছিল আশা করি আমরা সবাই সমকোণী ত্রিভুজের বাহু সংক্রান্ত যে টপিকটা ছিল আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, এর পরবর্তী টপিক যেটা আছে আমাদের, সেটা হচ্ছে কি বাহুদের অনুপাত। তো দেখো আমাদের একটা সমকোণী ত্রিভুজে আমরা দেখবো কি, এবার দেখো যে মোট দেখলাম কি কয়টা বাহু থাকে? তিনটা বাহু থাকে। ধরো আমাদের এইটা হচ্ছে কোণ, থিটা কোণ। তো এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের ভূমি। কারণ আমরা জানি কি, এই দেখো সমকোণ বিপরীত অতিভুজ, থিটা এর বিপরীত হচ্ছে লম্ব, তাহলে বাকিটা থাকবে কি বলতো? ভূমি। আচ্ছা, তাহলে এই তিনটা বাহু আছে, এই তিনটা বাহুকে যদি আমরা অনুপাত আকারে সাজাই তাহলে আমরা কয়টা অনুপাত তৈরি করতে পারি? অনুপাত মানে ভাগফল। দেখো আমি লিখতে পারি কি, যে লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করে আমি একটা অনুপাত তৈরি করতে পারি, ঠিক আছে? তো এটা করার পরে আমি এরকম করতে পারি যে ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করেও কিন্তু একটা অনুপাত তৈরি করতে পারি। আবার দেখো আমি চাইলে কিন্তু লম্বকে ভূমি দ্বারা ভাগ করেও কিন্তু একটা অনুপাত তৈরি করতে পারি। তাহলে দেখো তিনটা বাহু নিয়ে আমাদের অলরেডি, এই তিনটা বাহু নিয়েই কিন্তু তিনটা অনুপাত তৈরি করছি। প্রতিটা অনুপাত কিন্তু ভিন্ন ভিন্ন, প্রতিটা অনুপাত কিন্তু আমাদের কি বলতো এখানে ভিন্ন ভিন্ন, এটা বুঝতে হবে আমাদের। এরপরে দেখো আমরা আর কি বানাইতে পারি,
লম্ব ভাগ অতিভুজ যে অনুপাতটা নির্দেশ করবে, অতিভুজ ভাগ লম্ব কিন্তু একটা অনুপাত তৈরি করা যাবে। আমরা চাইলে অতিভুজকে উপরে দিয়ে লম্বকে নিচে দিয়েও কিন্তু নতুন একটা অনুপাত তৈরি করতে পারি। সিমিলারলি আমাদের অতিভুজকে উপরে দিলাম এবং ভূমিকে নিচে দিয়েও কিন্তু একটা অনুপাত তৈরি করতে পারি। আবার আমরা এখানে দেখো ভূমিকে উপরে দিয়ে লম্বকে এবং নিচে দেব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা অনুপাত তৈরি হবে। তার মানে দেখো এই তিনটা বাহু থেকে দুইটা করে বাহু নিয়ে আমরা যদি অনুপাত তৈরি করি তাহলে সর্বমোট 6টা অনুপাত তৈরি করতে পারবো। দেখো এরপরে আমরা যদি তিনটা বাহু থেকে দুইটা বাহু, যে কোনো দুইটা বাহু নিয়ে যতগুলো অনুপাতই তৈরি করি না কেন, দেখবো যে এই 6টার সাথে 6টার যে কোনো একটার সাথে মিলে যাচ্ছে। তার মানে এই 6টা ইউনিক অনুপাত তৈরি করা এখানে সম্ভব। এর বেশি কিন্তু আমাদের আরো অনুপাত তৈরি করা সম্ভব না। তো এখন এই ম্যাথমেটিশিয়ানরা এই প্রতিটা অনুপাতের আলাদা আলাদা নাম কিন্তু দিয়েছে। তো এই প্রতিটা অনুপাতের যে নামগুলো আছে সেগুলো আমরা সংক্ষেপে যদি জেনে নিই। এই লম্ব ভাগ অতিভুজকে আমরা বলি হ্যাঁ সাইন। তো এটাকে আমরা যেহেতু থিটা কোণের ক্ষেত্রে হিসেব করতেছি সাইন থিটা, তাহলে ভূমিভাগ অতিভুজকে বলতেছে কজ, কজ থিটা। আর লম্বভাগ ভূমি এটা হচ্ছে আমাদের ট্যান থিটা। আমাদের মোট 6টা অনুপাতের জন্য 6টা এই যে এখানে ত্রিকোণমিতিক অনুপাত আছে। অতিভুজ ভাগ লম্ব, আমাদের লম্বভাগ অতিভুজ, যে অতিভুজ ভাগ লম্ব হচ্ছে তার বিপরীত অর্থাৎ কোসেক থিটা, এটা হচ্ছে কোসেক থিটা। আর অতিভুজ ভাগ ভূমি এটা হচ্ছে আমাদের সেক থিটা। আর ভূমিভাগ লম্ব এটা হচ্ছে আমাদের কট থিটা। তাহলে আমাদের অনুপাত হচ্ছে মোট 6টা। একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে কজ, একটা হচ্ছে ট্যান, একটা হচ্ছে কট, এটা হচ্ছে সেক, আর এটা হচ্ছে আমাদের কোসেক। কে কার বিপরীত? এই সাইন হচ্ছে কোসেকের বিপরীত, কজ হচ্ছে সেকের বিপরীত, আর ট্যান হচ্ছে কটের বিপরীত। কথা কি বুঝতে পারছি? এখান থেকে কিন্তু ত্রিকোণমিতিক সূত্রগুলো কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারি যে সাইন থিটা সমান 1 ভাগ কোসেক থিটা। মানে কোসেক, সাইন থিটার বিপরীত হচ্ছে কি কোসেক থিটা, কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা। ঠিক আছে, মানে ট্যান সাইন থিটা যদি লম্ব হোক অতিভুজ হয় তাহলে অতিভুজ হোক লম্ব কি হবে? কোসেক থিটা হবে। তো আশা করি আমরা বুঝতে পারছি যে 6টা অনুপাত কি, কোনটা কোন বাহু ভাগ কোন বাহু সমান সমান কোন অনুপাতটা নির্দেশ করে। এখন কথা হচ্ছে যে আমাদের এই অঙ্ক, এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে আমাদের শুধুমাত্র এই 3টা অনুপাত ভালো করে মুখস্থ করতে পারলেই কিন্তু হয়ে যাবে। এই 3টা অনুপাত যদি কেউ ভালো করে জানে তাহলে সে কিন্তু এই এই অধ্যায়ের সকল অঙ্ক করে ফেলতে পারবে, কোনো সমস্যা ছাড়াই কিন্তু সকল অঙ্কই করতে পারবে। এখন এই 3টা অনুপাত মনে রাখার জন্য কিন্তু আমাদের 3টা ছন্দ আছে। এই ছন্দের সাহায্যে মনে রাখলে আমাদের সারা জীবন মনে থাকবে এবং সবসময় কিন্তু খুব সহজে কিন্তু আমরা এই ছন্দের সাহায্যে এই অনুপাতগুলো কোনটাকে কোনটাতে ভাগ করলে কি পাওয়া যাবে সেটা কিন্তু আমরা মনে রাখতে পারবো। ছন্দগুলো কি? প্রথমে হচ্ছে আমাদের সাগরে, সাগরে লবণ অনেক, অনেকে এটা বলে যে সাগরের লবণ অতি। তো সাগরের লবণ অনেক, সাগরে, এই সাগরের, এটা সাগরের শব্দটা দিয়ে আমরা সাইনকে বুঝবো, লবণকে দিয়ে আমরা লম্ব বুঝবো, এবং অনেককে দিয়ে আমরা অতিভুজটাকে বুঝবো। তার মানে এখানে বুঝবো কি, এই সাইন সমান, সাইন সমান এটা সমান এটা, এখানে একটা সমান একটা ভাগ, লম্ব ভাগ অতিভুজ। ঠিক আছে, তাহলে এটা হবে কি আমাদের লম্ব ভাগ অতিভুজ। আমি শুধু অতি লিখলাম। এটা গেল আমাদের প্রথম ছন্দ সাইনের ক্ষেত্রে। এবার কজের ক্ষেত্রে যাব আমরা। কজের ক্ষেত্রে ছন্দটা হচ্ছে কবরে ভূত অনেক, ভূত অনেক। দেখো এটাও খুব সহজ, কবরে দিয়ে এটা দিয়ে আমরা কজকে মনে রাখবো, কজ। ভূত এই শব্দটা দিয়ে আমরা ভূমিকে জানবো, অনেক দিয়ে আমরা এর আগেও দেখছি অতিভুজকে জানবো। তার মানে দেখো কজ সমান ভূমি ভাগ অতিভুজ, তাহলে লিখবো কি কজ থিটা সমান ভূমি ভাগ অতিভুজ। আচ্ছা, এরপরে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে কি আমাদের টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তো টেরা দিয়ে আমরা ট্যান কে নির্দেশ করব, আর লম্বা হচ্ছে আমাদের লম্ব, আর ভূত হচ্ছে আমাদের কি ভূমি। তো ট্যান সমান সমান লম্ব ভাগ ভূমি, অর্থাৎ আমি লিখবো ট্যান থিটা সমান লম্ব ভাগ কত। তো আশা করি আমরা এই 3টা অনুপাত নিয়ে আর কোনো সমস্যায় পড়বো না। 3টা অনুপাতের প্রথম অনুপাতটা হচ্ছে সাগরে লবণ অনেক, অর্থাৎ সাইন সমান লম্ব ভাগ অতিভুজ, কবরে ভূত অনেক, কজ সমান তোমার হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, এবং টেরা লম্বা ভূত, টেরা ট্যান লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি, ট্যান সমান সমান লম্ব ভাগ ভূমি। আর তোমরা চাইলে যে কে কার বিপরীত এটা যদি জানো তাহলে ট্যান সমান যা হবে কট সমান তার উল্টাটা হবে, কজ সমান যা হবে সেক তার উল্টাটা হবে, এবং সাইন যা হবে কোসেক তার উল্টা হবে। এইভাবে কিন্তু 6টাকেই খুব সহজে মনে রাখতে পারবা।
তো আমাদের লাগবে তিনটা, এই তিনটা খুব ভালো করে কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব। আর এই ছন্দটা শিখে নিলে কিন্তু কোনো সমস্যাই আমাদের আর করতে হচ্ছে না, ঠিক আছে? তো আমাদের এখানে যে দ্বিতীয় টপিকটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে কি আমাদের বাহুদের অনুপাত। মানে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আছে, এই তিনটা বাহুর কয়টা অনুপাত করা সম্ভব? দুইটা বাহু নিয়ে আমরা দেখলাম মোট 6টা অনুপাত করা সম্ভব, এবং 6টা অনুপাতের নাম আছে আলাদা আলাদা। সেই আলাদা আলাদা নামগুলো দেখলাম, এবং কোন বাহু বা কোন বাহু সমান কোন অনুপাত সেটাও কিন্তু আমরা জানলাম। এবং এইটাও জানলাম যে অধ্যায় থেকে আমাদের জাস্ট তিনটা অনুপাত সাইন, কজ এবং ট্যান, এই তিনটা অনুপাত জানলে আমাদের এই অধ্যায়ের সকল টাইপের আমরা কিন্তু প্রশ্ন সমাধান করতে পারবো। এরপরে আমরা ছোট করে পিথাগোরাসের উপপাদ্যের কনসেপ্ট একটু দেখে নিব। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য, এই পিথাগোরাসের উপপাদ্যটা ছিল কি, আমরা জানি এটা সমকোণ, সমকোণের বিপরীত হচ্ছে কি আমাদের অতিভুজ। এটা থিটা হয়, এটা আমাদের হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের কি লম্ব। তো আমরা জানি যে অতিভুজ স্কয়ার মানে সমকোণ ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে কি অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই দুইটা বাহুর স্কয়ারের যোগফল এই বাহুর স্কয়ারের সমান। তো দেখো একটা জিনিস খেয়াল করো, এই সূত্রটা থেকে আমরা কিন্তু আমাদের যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা আরেকটা বাহুর দৈর্ঘ্য খুব সহজে নির্ণয় করতে পারি। তাহলে সাপোজ তোমাকে বললো যে একটা ত্রিভুজের ভূমি হচ্ছে 3 মিটার আর হচ্ছে অতিভুজ হচ্ছে 5 মিটার, লম্বটা কত? তাহলে সেক্ষেত্রে আমরা এই দেখো অতিভুজের জায়গায় 5 অর্থাৎ 5 এর স্কয়ার, লম্বের জায়গায় আমাদের ধরো এই লম্বটাকে ধরে নিলাম x, তাহলে কি লিখবো x স্কয়ার, আর ভূমি হচ্ছে 3 অর্থাৎ 3 স্কয়ার। তাহলে আমাদের এটা 5 স্কয়ার, 3 স্কয়ার দিকে আসলে মাইনাস, আর এটা হচ্ছে কি আমাদের x স্কয়ার। তাহলে এটা 25 মাইনাস 9 ইকুয়াল টু কত x স্কয়ার। তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 16 সমান সমান x স্কয়ার, অর্থাৎ x সমান সমান কত 4। ঠিক আছে, x সমান কত আমাদের 4, অর্থাৎ লম্ব হচ্ছে কত আমাদের 4। তো এই যে সূত্রটা, এই সূত্রটাকে আমরা তিনটা ফরম্যাটে লিখি, একবারে লিখি। আমরা এমসিকিউ যখন করতে যাব এগুলোতে এমসিকিউর জন্য কনসেপ্টগুলো কাজে লাগতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি সরাসরি আমরা লিখবো কি যে অতিভুজ সমান রুট ওভার স্কয়ার দিকে গেলে কি রুট হয়ে যায়। আমরা জানি যে এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার শুধু অতিভুজ সমান সমান কি রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর যদি আমরা শুধু লম্ব লিখি শুধু লম্ব লিখলে কি হবে জানো, এই অতিভুজ স্কয়ারটা এদিকে আসলে মাইনাস হবে, অর্থাৎ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ারের রুট। দেখো এটা কিভাবে হলো আমি একটু জাস্ট দেখাই দিই। আমাদের এই যে ধরো লম্বটার স্কয়ারটা আমরা এদিকে রেখে দিলাম, আর ভূমি স্কয়ারটা এদিকে আসলে কি বিয়োগ হবে। এই যে অতিভুজ স্কয়ারটা এদিকে ছিল থাক, আর ভূমিটা এদিকে আসলে কি মাইনাস ভূমি স্কয়ার। এখন এই স্কয়ার ওদিকে গেলে কি হবে রুট হবে আমরা জানি, তাহলে এটা হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস এটা হচ্ছে কি আমাদের ভূমি স্কয়ার, এটা কি আমাদের লম্ব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লম্ব সমান আমাদের রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আবার আমরা সরাসরি যদি ভূমির মানটা বের করতে চাই তাহলে ভূমি হবে কি রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ঠিক আছে, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে আমাদের যদি কখনো একটা সমকোণী ত্রিভুজের ধরো সাপোজ দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আরেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে হয়, সেক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। আর সেই সূত্রটা হচ্ছে কি অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা সরাসরি অতিভুজ বের করব এই সূত্র থেকে, বা একই সূত্র কিন্তু এই ফর্মেটটা থেকে, সরাসরি লম্ব বের করবো এই ফর্মেটটা থেকে, এবং ভূমি বের করবো আমরা এই ফর্মেটটা থেকে। আশা করি বুঝতে পারছি। এখন কথা হচ্ছে যে দেখো আমাদের এই সমকোণী ত্রিভুজ মানে পিথাগোরাসের উপপাদ্য এবং এই দূরত্ব উচ্চতার যে কনসেপ্টটা, এই দুইটা কনসেপ্ট কি নির্ণয় করতে কাজে লাগে আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে কি দেখো সমকোণী ত্রিভুজ তো বলতেছে যে তোমাকে যদি দুইটা বাহু কেউ দেয় তুমি আরেকটা বাহু বলতে পারবা, তাই না? আমাদের হচ্ছে পিথাগোরাস উপপাদ্য কি বলতেছে যে আমাকে দুইটা বাহুর দৈর্ঘ্য দাও, আমি আরেকটা বাহুর দৈর্ঘ্য বলে দিতে পারবো যদি সমকোণী ত্রিভুজ হয়। ঠিক আছে, আমরা জানি যে এই ত্রিকোণমিতির যে আমাদের দূরত্ব উচ্চতা যত অঙ্ক আছে এবং পিথাগোরাসের যে সূত্র আছে, এই সবগুলো সূত্রই কিন্তু কাজ করবে কোন কোন ত্রিভুজের ক্ষেত্রে বলতো, শুধু এবং শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এটা কিন্তু মাথায় রাখবা। তাহলে দেখো এই পিথাগোরাসের উপপাদ্যের যে আমাদের কি বলতে পারি সীমাবদ্ধতা বলতে পারি, সীমাবদ্ধতাটা হচ্ছে এইটাই যে ওর যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে বাকি দুইটা বাহুর দৈর্ঘ্য জানা লাগে। এখন কথা হচ্ছে যদি শুধুমাত্র একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দেওয়া থাকে, সেক্ষেত্রে কি আরেকটা বাহুর দৈর্ঘ্য বের করা যাবে? এইটা কিন্তু করা যাবে আমাদের এই যে ত্রিকোণমিতিক অনুপাতের যে কনসেপ্টটা দেখলাম সেই অনুপাতের সাহায্যে। সেটা হচ্ছে কি ধরো সাপোজ আমার কাছে
বলে দেওয়া হলো যে ধরো সাপোজ একটা ত্রিভুজের এই কোণটা ধরো 30 ডিগ্রি, আর এই এই বাহুটার দৈর্ঘ্য ধরো সাপোজ দেওয়া হচ্ছে 4, তাহলে বললো যে এই দৈর্ঘ্যটা কত সেটা বের করো। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে কি দেখো ভালো করে বুঝবা যে পিথাগোরাসের উপপাদ্য এবং ত্রিকোণমিতিক অনুপাতের পার্থক্যটা কি। পার্থক্যটা হচ্ছে এইখানে আমি একটু লিখি যে দুই বাহু জানা থাকলে তৃতীয় বাহু নির্ণয় করা যাবে, নির্ণয় করা যায়। আর এই ত্রিকোণমিতিক অনুপাতের কনসেপ্টটা হচ্ছে যে দুইটা বাহু না, মাত্র একটা বাহু। তাহলে আমাদের এখানে কি লাগবে, একটি বাহু প্লাস একটি কোণ, সমকোণ বাদে যে কোনো একটি কোণ, এই সমকোণ বাদে এই দুইটা কোণের যে কোনো একটি কোণ, একটি কোণ জানা থাকলে অন্য বাহুদের মান নির্ণয় করা যায়। আশা করি আমরা বুঝতে পারছি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের ভূমিকাটা কি আর হচ্ছে কি আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের ভূমিকাটা কি। পিথাগোরাসের উপপাদ্যের ভূমিকা হচ্ছে কি এর দুইটা বাহু দিলে আরেকটা বাহু দৈর্ঘ্য বের করতে পারবে, আর এর ক্ষেত্রে কি একটা বাহু একটা কোণ দিলে কি বাকি দুইটা বাহুই কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবে। তো এটা করার জন্য কি লাগবে, ধরো সাপোজ আমাদের এই যে এই সমকোণের বিপরীত বাহু কি জানি আমরা, অতিভুজ জানি। আচ্ছা, এই যে কোণটা বিবেচ্য, আমরা যে কোণটা দেওয়া আছে এই কোণের বিপরীত দিকে যে আছে সে কি বলো তোমাদের, লম্ব। তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি। তো এখন জিনিসটা খেয়াল করো, দেওয়া আছে কার মান আর বের করতে হবে কার মান, এইটা একটু মাথায় রাখতে হবে। দেওয়া আছে কার মান, লম্বের মান, বের করতে হবে কার মান, অতিভুজের মান। তাহলে দেখো এই লম্ব আর অতিভুজ এই দুইটা নিয়ে কোন অনুপাতটা আছে সেটা আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি সাগরে লবণ অনেক, অর্থাৎ সাইন থিটা আমরা জানি কি লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমরা এই সূত্রে মান বসাই দিলে কিন্তু হয়ে যাবে সাইন থিটা, থিটা বলতে কত ডিগ্রি, সাইন থিটার জায়গায় হচ্ছে 30 ডিগ্রি, আর লম্ব হচ্ছে কত আমাদের 4, আর এখানে হচ্ছে অতিভুজ, আমাদের অতিভুজে ধরে নিলাম আমরা এক্স, ধরে নিলাম এটা কত এক্স, অর্থাৎ এক্স। তাহলে আমাদের এই যে সাইন 30 ডিগ্রি সমান কত 4/x, তাহলে সাইন 30 মানে হচ্ছে হাফ, এটা 4/x, আমরা যে আর গুণ করি এই 1 এর সাথে x গুণ হবে, অর্থাৎ x 4 এর সাথে 2 গুণ করে 4 গুণ কত 8। তাহলে অতিভুজ হচ্ছে কত এখানে আমাদের 8 মিটার। এটা যদি 4 মিটার হয় তাহলে কত মিটার, 8 মিটার। তাহলে আমি আশা করি বুঝাইতে সক্ষম হয়েছি যে এখানে কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য বলতেছে কি দুইটা বাহু দাও আমি আরেকটা বাহু দৈর্ঘ্য কত বের করে দিব, আর এখানে বলতেছে কি আমাদেরকে যদি একটা বাহুই দাও তার সাথে একটা কোণ দাও তাহলে কিন্তু আমি চাইলে আরো দুইটা বাহু খুব সহজে বের করে দিতে পারবো। আরেকটা জিনিস কি দেখো, এই পিথাগোরাসের উপপাদ্যের কিন্তু কোণের এই যে সমকোণ ব্যতীত যে দুইটা কোণ আছে এই দুইটা কোণ নিয়ে কিন্তু কোনো কথা বলে না, কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতে কি এই বাহুদ্বয়ের সাথে এই কোণের যে সম্পর্ক সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের দেখিয়ে দেয় যে এই কোণের সাথে কিন্তু বাহুদ্বয়ের সম্পর্ক আছে, সেটাই কিন্তু আমাদের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কাজ করে। ত্রিকোণমিতিক অনুপাত বাহু এবং এদের যে কোণগুলো আছে এই কোণগুলো নিয়ে কাজ করে, আশা করি আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তো এই পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের খুব বেশি কাজে লাগে না, যদি লাগে তাহলে জেনে রাখলাম এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের এই যে একটু আগে লিখলাম সাইন 3 ডিগ্রি মানে হচ্ছে হাফ, এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকা লাগবে। তো এই মানগুলো সম্পর্কে আইডিয়া যদি নিতে যাই আমাদের একটা শখ মনে রাখতে হবে, অনেকে অনেক রকম ভাবে টেকনিক শেখায় যে এইভাবে ত্রিকোণমিতিক মানগুলো খুব সহজে মুখস্থ রাখা যায়। তবে আমি তোমাদের যদি বিশেষ করে এমসিকিউর জন্য, আমরা জানি এমসিকিউ করতে কত টাইম লাগে, হ্যাঁ, আর টাইমই বা কত দেওয়া থাকে, কয়টা এমসিকিউ থাকে সবাই জানি আমরা। সো এটা আমি কথা বলবো তোমাদের, সেটা হচ্ছে কি যে এই কোণের মানগুলো সরাসরি মুখস্থ করো, হ্যাঁ, সরাসরি মুখস্থ করো, মুখস্থ করলেই সবচেয়ে বেশি সুবিধা তুমি কিন্তু ভোগ করতে পারবা। আর যদি মুখস্থ না করে ওই টেকনিক অনুযায়ী বের করতে যাও তাহলে কিন্তু তোমার টাইম নষ্ট হবে, তুমি কিন্তু সবগুলো অঙ্ক বা এমসিকিউ কিন্তু সলভ করতে পারবা না। তো আমি এই বরাবর আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে লিখবো, আর এগুলো হচ্ছে আমাদের কোণের মান থাকবে। আমরা বিশেষ করে কিছু আদর্শ কোণ আছে যে কোণগুলো হচ্ছে কত ডিগ্রি, একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা হচ্ছে 30 ডিগ্রি, একটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি, একটা হচ্ছে 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে, আমাদের বিশেষ করে এই অধ্যায়ের ক্ষেত্রে এই তিনটা মান, হ্যাঁ, 30 ডিগ্রি মান, 45 ডিগ্রি মান এবং 60 ডিগ্রি মানগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এই তিনটা মান জানলেই কিন্তু আমাদের সব অঙ্ক করে ফেলতে পারবো।
কার কার ক্ষেত্রে? তিনটা অনুপাতের ক্ষেত্রে। আমরা বলছিলাম প্রথম থেকেই যে একটা হচ্ছে সাইনের ক্ষেত্রে, একটা হচ্ছে কজের ক্ষেত্রে, একটা হচ্ছে কার ক্ষেত্রে? ট্যানের ক্ষেত্রে। সাইন, কজ, ট্যান এদের মানগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি, হ্যাঁ, এই যে 5টা করে কোণের মান, তো 5টা কোণের ক্ষেত্রে আমরা বললাম কি যে 5টাও লাগে না, এই অধ্যায়ের ক্ষেত্রে শুধুমাত্র এই 3টা লাগে, 30, 45 এবং 60। তো এগুলো মুখস্থ রাখলেই কিন্তু হয়ে যায়। এগুলো কিন্তু ক্যালকুলেটরেও বের করা যায় খুব সহজে। তবে আমি তোমাদের সাজেস্ট করবো অবশ্যই অবশ্যই সবাই মুখস্থ করবা, ঠিক আছে? মুখস্থ করলে কিন্তু এটা আমাদের অনেক অনেক কাজে দিবে। হ্যাঁ, তো সাইন 0 ডিগ্রি মান কত? এই সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তো এরপরে হচ্ছে আমাদের সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তো আমরা যদি কোনো রকম ভাবে সাইনের মানগুলো মুখস্থ করে ফেলতে পারি বা লিখে ফেলতে পারি, তাহলে কজের মানগুলো কি হবে? তার উল্টা দিকতে লিখলে হয়ে যায়। দেখো, এর আছে শেষে 1, তাহলে এর প্রথমে 1 হবে, এর শেষের আগেরটাই হচ্ছে √3/2, তাহলে প্রথম দিকের পরেরটা হচ্ছে √3/2, তারপরে সেটা 1/√2 হবে, তারপরে এইটা এখানে চলে যাবে হাফ, আর এই 0 লাস্টে চলে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। সাইনের মানগুলো যেভাবে লিখবো আমরা, কজের মানগুলো ওই সাইনের মানগুলো উল্টা করে লিখতে থাকলেই কিন্তু কজের মানগুলো পেয়ে যাবো। আর ট্যানের মান হচ্ছে ট্যান 0 ডিগ্রি মান হচ্ছে 0, আর আমাদের 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, এটা হচ্ছে শুধু 1, এটা হচ্ছে আমাদের শুধু √3, এবং এটা হচ্ছে কত আমাদের? অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি যে সাইন, কজ এবং ট্যান এদের মানগুলো কত ডিগ্রি, মানে ধরো সাপোজ কখন আসলো যে ট্যান 60 ডিগ্রি ইকুয়ালস টু ধরো সাপোজ 5/x। তো এখন এই ট্যান 60 ডিগ্রি মান কত? দেখো, ট্যান 60 ডিগ্রি কত? √3, অর্থাৎ এখানে বসবে আমাদের √3 ইকুয়ালস টু 5/x। তো আমরা যে আর গুণ করি, √3 জন্য 1 আছে, তাহলে এই 5 এর সাথে 1 গুণ, বা এই √3 এর সাথে x গুণ এবং 5, অর্থাৎ x ইকুয়ালস টু কত? 5/√3। এইভাবে কিন্তু আমরা মানগুলোকে ব্যবহার করব, ব্যবহার করে কিন্তু বিভিন্ন রকম সমস্যা সমাধান করব। তো আশা করি বুঝতে পারছি আমরা এই কনসেপ্টটা কি, এই মানগুলো কেন আমাদের প্রয়োজন। অবশ্যই এই মানগুলো না জানলে কিন্তু অঙ্ক কোনোভাবেই কিন্তু করা সম্ভব না। এই মানগুলো এবং 3টা অনুপাত, সাইন, কজ এবং ট্যান, সাগরের লবণ অনেক, কবরের ভূত অনেক, এবং টেরা লম্বা ভূত। অর্থাৎ সাইন সমান সমান লম্বভাগ অতিভুজ, কজ সমান ভূমিভাগ অতিভুজ, এবং ট্যান সমান লম্বভাগ ভূমি। এগুলো অবশ্যই অবশ্যই জানা লাগবে, এবং এদের মানগুলো জানা লাগবে। বিশেষ করে আর কিছু জানো বা না জানো, এই 2টা জিনিস এই অধ্যায়ে জানতে হবেই হবে, না জানলে কিন্তু তুমি একেবারেই মানগুলো বের করতে পারবে না। আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে? সো সো এরপরে এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী টপিক। তো আমি তার আগে আরেকবার একটু বলে রাখি, এই মানগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নিও, মুখস্থ করলে সব থেকে বেশি তোমাদের উপকার হবে। আর এই 3টা অনুপাতের মান মুখস্থ করবেন, খুব বেশি কঠিন কিছু না। সাইনের মান মুখস্থ করলে অটোমেটিক কজের মানগুলো মুখস্থ হয়ে যাবে, আর টেনের মানগুলো একটু কষ্ট করে মনে রাখলে কিন্তু হয়ে যায়। একটা 1/√3, 1√3, আমরা তো বললাম 30, 60, 30, 45 আর 60, এই 3টা মান মুখস্থ করলেও যথেষ্ট। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে এই উলম্ব তল এবং ভূরেখা বা শয়ন রেখা। এই ভূরেখাকে আমরা শয়ন রেখাও বলে থাকি, শয়ন রেখা। এই শয়ন রেখা এগুলো বলতে কি বোঝায়? ধরো সাপোজ আমাদের ধরো একটা গাছ আছে, এদের মাটি, ভূমি, তো এখানে আমাদের ধরো একটা গাছ আছে। তো এই যে গাছ, তো এই গাছটা এরকম হাইট আছে, আমরা জানি গাছটা অনেক লম্বা, কতটুকু লম্বা সেটা ধরো আমরা এই অধ্যায়ে আমরা বের করা শিখবো, যে এই গাছে না উঠেই আমরা এই গাছের উচ্চতা বের করতে পারবো। তো এই যে এই গাছের এই ভূমি বরাবর যে তলটা, এটাকে বলা হয় আমাদের ভূরেখা, হ্যাঁ, বা শয়ন রেখা। এই যে এই তলটাকে বলা হয় ভূতল, এটাকে অবশ্যই ভূতল বলবে। আর এই ভূতল বরাবর যে রেখাটা, সেটাকে বলবো আমরা ভূরেখা বা শয়ন রেখা। যে রেখাটা শুয়ে থাকে পারে এরকম আমাদের হচ্ছে এরকম ভূমিতে থাকে, এক কথায় সেটা আমাদের শয়ন রেখা বা ভূরেখা। আর উলম্ব তল হচ্ছে কি? দেখো, আমাদের এই যে তলটা, এই যে উপরে খাড়াখাড়ি যে তলটা, সেই তলটা হচ্ছে আমাদের উলম্ব তল, ঠিক আছে, উলম্ব তল। আর এই রেখাটা হচ্ছে উলম্ব রেখা, হ্যাঁ, লম্ব রেখা বা উলম্ব রেখা। তো আশা করি বুঝতে পারছি কনসেপ্টটা। অনেক সময় এমসিকিউ তে আসে একটা ত্রিভুজ দিয়ে বলবে যে এটা কোনটা ভূতল কোনটা বা শয়ন রেখা কোনটা। ধরো সাপোজ এ বি সি, তো এখানে বিসি হচ্ছে শয়ন রেখা, আমরা খুব সহজে বুঝতে পারতেছি, বা ভূরেখা, আর এটা হচ্ছে আমাদের এবি হচ্ছে লম্ব রেখা। আশা করি আমরা ক্লিয়ার। এগুলো আমাদের এমসিকিউ তে যখন আসবে, আমরা এমসিকিউ যখন করবো তখন দেখবো যেগুলো কি কাজে লাগে, এগুলো জাস্ট এমসিকিউর জন্য কাজে লাগবে। এরপরে আসে উন্নতিকোণ এবং অবনতিকোণ। এই উন্নতিকোণ অবনতিকোণের কনসেপ্টটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা যদি না বোঝো তাহলে কিন্তু এই অধ্যায়ে আমাদের অঙ্কগুলো করতে গেলে কিন্তু অনেক সমস্যায় পড়বা। তার মানে আমি বলতে পারি যে তোমাদের 3টা জিনিস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের একটা হচ্ছে এই যে এটা,
আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মান, এবং আরেকটা হচ্ছে এই উন্নতি কোণ অবনতি কোণ। এই তিনটা কনসেপ্ট অবশ্যই 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 তোমাদের জানা লাগবেই লাগবে। আচ্ছা, উন্নতি কোণ এবং অবনতি কোণ, ধরো সাপোজ তোমাকে বলা হবে যে একটি টাওয়ার, টাওয়ার মানে ধরো সাপোজ একটি আমাদের এইরকম লম্বা কোনো একটা দালান বা যেটাই হোক না কেন, বা আমাদের টাওয়ার সম্পর্কে আমরা জানি, টাওয়ার দেখছি আমরা, সেই টাওয়ারে ধরো। তো এই টাওয়ারটা ধরো আমাদের, ধরো এ বি একটা টাওয়ার। তো এটা অবশ্যই ভূমি, এই যে ভূমি, এই ভূমিতে এরকম লম্বভাবে আছে আমাদের টাওয়ার। ধরো সাপোজ এখানে আমাদের হচ্ছে সি বিন্দু। এখানে ধরো তুমি দাঁড়ায় আছো, দাঁড়ায় থাকার পরে তুমি ধরো এই টাওয়ারের দিকে তাকাইলে, তাকাইলে তুমি কত ডিগ্রি কোণে তাকাইতেছো সেটা কিন্তু ইম্পর্টেন্ট। টাওয়ার যদি তোমার এতটুকু হইতো তাহলে তুমি কিন্তু জাস্ট এই দেখো, তুমি কিন্তু জাস্ট এই ভূমির থেকে এত ডিগ্রি কোণে তাকাইলেই হচ্ছে। কিন্তু যদি তোমার ওই এ বিন্দু টাওয়ারটা যদি এ পর্যন্ত উঁচু হয়, তাহলে কিন্তু তোমার এই পর্যন্ত তোমার হচ্ছে ঘাড় বাঁকা করলে কিন্তু হচ্ছে না, কারণ তোমার এইভাবে ঘাড় বাঁকা করতে হবে। তার মানে কত ডিগ্রি কোণ, একটু বেশি কোণে কিন্তু তোমাকে উপরের দিকে তাকাইতে হবে। তার মানে কি, এই যে টাওয়ারের শীর্ষবিন্দু, এগুলোকে বলা হয় শীর্ষবিন্দু। দেখো এই পুরো টাওয়ার, এটা হচ্ছে শীর্ষে অবস্থিত, এই জন্য এটাকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে কোন একটি টাওয়ারের শীর্ষের শীর্ষের উন্নতি কোণ, এটা হচ্ছে শীর্ষবিন্দু, আমাদের শীর্ষবিন্দু। সবসময় রাখবো শীর্ষের উন্নতি কোণ হবে নিচে, সবসময় কি হবে বলতো, নিচে। তাহলে উন্নতি কোণ কোথায় হবে, সবসময় নিচে হবে। আমরা এটা বলে রাখতে পারি যে এ বি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ আমাদের হবে কোন বিন্দুতে বলতো, সি বিন্দুতে। এই বিন্দু হচ্ছে শীর্ষবিন্দু, আর সি বিন্দু, এই সি বিন্দু হবে আমাদের উন্নতি কোণ। তাহলে এ বি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে আমাদের কোনটা বলতো, এই যে সি বিন্দু যে কোণটা উৎপন্ন হলো সেটা, এটা হচ্ছে আমাদের উন্নতি কোণ। তাহলে উন্নতি কোণ এখানে হচ্ছে কোনটা বলতো, আমাদের থিটা। থিটা কোণটা হচ্ছে আমাদের এখানে উন্নতি কোণ। তাহলে আমি আবারও বলতেছি, কোন একটি গাছ বা কোন একটি টাওয়ার বা কোন একটি দালান, ঠিক আছে, দালানের শীর্ষের উন্নতি কোণ সবসময় কোথায় হবে বলতো, নিচে হবে। আর সেটা এই ভূমির সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে কি আমাদের উন্নতি কোণ। এবার অবনতি কোণটা কি, অবনতি কোণটা হচ্ছে দেখো এই সি বিন্দু, এই সি বিন্দুর অবনতি কোণ এ বিন্দুর উন্নতি কোণ সি বিন্দুতে, আমি বলবো এ এর উন্নতি কোণ সি তে, এবং সি এর অবনতি কোণ হবে এ তে। সি এর অবনতি কোণ হবে এ তে, ঠিক আছে, উপরে হবে। অবনতি কোণ কোথায় হয়, উপরে হয়। তাহলে সি এর অবনতি কোণ এ তে হবে। এই এ তে যে কোণটা, সেটা কোনটা হবে, এই যে কোণটা হবে, কথা হচ্ছে না এই কোণটা না। অবনতি কোণ হচ্ছে যে এই এ বিন্দুতে এই বিসি যে সরলরেখা আছে না, এই সরলরেখার একটা সমান্তরাল সরলরেখা কল্পনা করো। এই বিসি সরলরেখার একটা সমান্তরাল সরলরেখা ধরো এডি। তাহলে এই রেখাটা এই এডির সাথে যে কোণ উৎপন্ন করছে, এটা বিটা, এই বিটা কোণটা হচ্ছে আমাদের অবনতি কোণ। কথা কি বুঝতে পারছি আশা করি আমরা। তাহলে অবনতি কোণ কত আমাদের, অবনতি কোণটা হলো, অবনতি কোণটা হচ্ছে কি আমাদের বিটা। আশা করি আমরা ক্লিয়ার। তাহলে দেখো উন্নতি কোণ কি, শীর্ষের উন্নতি কোণ সবসময় নিচে হবে, আর এই আমাদের নিচের অবনতি কোণ সবসময় কোথায় হবে, উপরে হবে। কিন্তু উপরে হইলেও কি এই কোণটা হবে না, আমরা সবসময় রাখবো যে ভূমি, যেই আমাদের ভূমি যেটা আছে তার সমান্তরাল এই শীর্ষবিন্দুতে তার সমান্তরাল সরলরেখা অঙ্কন করার পরে এই রেখাটা ওই সরলরেখার সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে আমাদের কি, অবনতি কোণ। আরেকটা জিনিস খেয়াল করো, আমরা জানি এই রেখাটা এবং এই রেখাটা দুইটা সমান্তরাল সরলরেখা, এরা তাদের ছেদক, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা এরা কি পরস্পর একান্তর কোণ, এবং একান্তর কোণগুলো পরস্পর কিন্তু সমান হয়। তাহলে সাপোজ তোমাকে বললো এই অবনতি কোণ 30 ডিগ্রি, এটা ধরো 5 মিটার, এই বাহুটা কত, দেখো এটা যদি 30 হয় তাহলে কি এটাও কত হয় বলো তোমাদের, 30 হবে। সেই ক্ষেত্রে দেখো এই দেখো এই সমকোণ, সমকোণের বিপরীত বাহুটা কি, অতিভুজ। এই কোণের বিপরীত যেটা কোণ তার বিপরীত বাহুটা কি কি বলতো, বলতো আমাদের লম্ব। এটা কি আমাদের ভূমি। তাহলে আমাদের এই ভূমি কত সেটা বের করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা কি, সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা হচ্ছে, দেখো দেওয়া আছে কি আর লাগবে কি। আমি আবার বলছিলাম দেওয়া আছে কি লাগবে কি, দেওয়া আছে হচ্ছে লম্ব, দেওয়া আছে আমাদের লম্ব, লাগবে কি বলতো, ভূমি। তাহলে এই দুইটা বাহু নিয়ে কোন অনুপাতটা তৈরি হয়েছিল বলতো, দুইটা অনুপাত আছে, একটা হচ্ছে আমাদের ট্যান, একটা হচ্ছে কট। তো আমরা শুধু ট্যানটা শিখছি, মানে আমরা সাইন কস ট্যান আমরা বললাম এই তিনটা শিখলেই আমাদের সব হয়ে যাবে। সো ট্যানটা ইউজ করব। ট্যান হচ্ছে ট্যান থিটা, টেরা লম্বা ভূত, লম্ব ভাগ কত আমাদের ভূমি। তাহলে দেখো আমাদের ট্যান থিটা বলতে কত ডিগ্রি বলতো, 30 ডিগ্রি, টেরা লম্বা ভূত, লম্ব কত আমাদের এখানে বলতো 5, আর ভূমি ধরে নিলাম আমরা x, ভূমিটা ধরে নিলাম কত আমরা x। তাহলে আমাদের যে মানটা আসছে tan 30 ডিগ্রি মান, একটু আগে কিন্তু আমরা লিখে দিছিলাম 1/√3, আর এটা 5 ভাগ কত x। তাহলে r গুণ করলে x এর সাথে 1 গুণ করলে x, √3 এর সাথে 5 গুণ করলে 5√3, এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি আমরা বুঝতে পারছি এখানে আমাদের এই ত্রিভুজের অবনতি কোণ দেওয়া থাকুক বা উন্নতি কোণ দেওয়া থাকুক, কিভাবে আমরা বাকি বাহুগুলো
বের করতে পারি। ঠিক আছে, তাহলে উন্নতি কোণের ব্যাপারটা হচ্ছে কি, উন্নতি কোণটা শীর্ষবিন্দুর উন্নতি কোণ সবসময় নিচে হবে, আর এই পাদবিন্দুর অবনতি কোণ সবসময় কি হবে, উপরে হবে। সবসময় কি হবে, উপরে হবে। এই উন্নতি কোণ অবনতি কোণের বিষয় আরো বেশি ক্লিয়ার হবে, যত বেশি আমরা অঙ্ক করব তত বেশি আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের আরেকটা ছোট টপিক, সেটা হচ্ছে কি চিত্র অঙ্কন। এই চিত্র অঙ্কন সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকা লাগবে। ঠিক আছে, তো বললো ধরো সাপোজ ধরো তুমি একটা টাওয়ারের পাদবিন্দু থেকে একটু দূরে, হ্যাঁ, দাঁড়িয়ে আছো। তো ওই টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে একটা টাওয়ার, এই টাওয়ারের এইটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, টাওয়ারের শীর্ষবিন্দু এটা, আর এটা হচ্ছে আমাদের পাদবিন্দু। এই পাদবিন্দু থেকে এটা ধরো অবশ্যই ভূমি, পাদবিন্দু থেকে তুমি একটু দূরে এখানে দাঁড়িয়ে আসো, সি বিন্দু দাঁড়িয়ে আসো। এখন এবি টাওয়ারের দেখো সি বিন্দুতে এবি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, দেওয়া আছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন তুমি ধরো সাপোজ ছবিটা তুমি আঁকাইলে এরকম যে 100 মিটার লম্বা, ধরো এখানে বলে দিচ্ছি 100 মিটার লম্বা একটি টাওয়ারের শীর্ষের মানে সি বিন্দুতে 100 মিটার লম্বা একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে তোমার হচ্ছে ধরো সাপোজ বললো যে পাদবিন্দু থেকে ওই বিন্দুর অবস্থান কত সেটা বের করো, পাদবিন্দু থেকে ওই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত সেটা বের করো। এখন তুমি কি করছো, এই কথাগুলো শুনে তুমি একটা ছবি আঁকছো। এখন ছবিটা আঁকার পরে যে ছবিটা আঁকছো এই ছবিটা আসলে দেখা যাবে, আমরা যদি একটু হিসাব করি তাহলে দেখবো যে এই ছবিটা আসলে আমাদের অ্যাকুরেট একটা ছবি হয়নি। আমার কথা হচ্ছে তাহলে কি অ্যাকুরেট ছবি আমাদের আঁকতে হবে? অ্যাকুরেট ছবি বলতে কি একদম অ্যাকুরেট আঁকা লাগবে না, তবে কিছু নিয়ম আছে যেগুলো মেনে আমাদের ছবিটা আঁকতে হবে। কিছু নিয়ম বলতে একটা নিয়ম আমাদের জানলেই হবে, সেটা হচ্ছে কি, দেখো আমরা যদি tan 45 ডিগ্রির মানটা কত আমরা জানার চেষ্টা করি, সেটা হচ্ছে কত 1। আর আমরা জানি tan সমান কি জানি বলতো, লম্ব ভাগ ভূমি। তো আচ্ছা বলতো কখন এই ধরো লম্বের দৈর্ঘ্য 5 এবং ভূমি দৈর্ঘ্য 5, তাহলে এর ভাগফল কত হবে, 1 হবে। তার মানে আমরা যদি এমন একটা সমকোণী ত্রিভুজ তৈরি করি যার ভূমি এবং লম্ব এই দুইটা সমান, অর্থাৎ এটা 5 মিটার এবং এটা 5 মিটার, তাহলে এই যে কোণের মানটা এটা অবশ্যই কত হবে বলতো, 45 ডিগ্রি হবে। তো এটা 45 ডিগ্রি হলে এটাও কত ডিগ্রি হবে বলতো আমাদের, আমরা জানি দুইটা করে যোগফল, এইটা একাই 90 আর এই বাকি দুইটা যোগফল কত, 90। ঠিক আছে, তাহলে দেখো এইটা যদি 5 হয় এবং এটা যদি 5 হয় তাহলে কি এই কোণের মানটা হচ্ছে অবশ্যই কত হবে বলতো, 45 হবে। এটাই কিন্তু আমরা দেখলাম, কারণ tan 45 1। আবার দেখলাম কি লম্ব এবং ভূমি এর ভাগফল কখন 1 হয়, যখন লম্ব আর ভূমি সেম হয়। তার মানে কি লম্ব আর ভূমি যদি সেম হয় তাহলে কোণের মান অবশ্যই 45। এর কারণে লম্ব আর ভূমির মান কত, তোমার ভাগফলের মান কত, 1। তাহলে একটা সহজ কথা হচ্ছে কোন একটি সমকোণী ত্রিভুজের যদি লম্ব এবং ভূমি সমান হয় তাহলে ওই ত্রিভুজের একটি কোণের মান 45, আর আমরা জানি একটি কোণ 45 হলে আরেকটা কি 45 হবে। কারণ আমি যদি এই কথাগুলো একটু এখানে সুন্দর করে লিখি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি একটা সমকোণী ত্রিভুজ নিলাম যার লম্ব আর ভূমি এই দুটাকে আমি সমান আঁকার চেষ্টা করছি, ধরো এটা যতটুকু এটাও ততটুকু, ঠিক আছে, তাহলে এই কোণটা হবে আমাদের 45 হবে। তার মানে যদি কোণের মান 45 হয়, থিটা 45 হয়, যদি, তবে এটা ধরো যদি লিখলাম, এটা লিখলাম তবে 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 এই লম্ব আর ভূমি হচ্ছে আমাদের কি হবে, সমান হবে। এইটা হচ্ছে আমাদের প্রথম কথা, আচ্ছা এরপরে আমি একটু আসি, ধরো সাপোজ আমাদের একটা 60 ডিগ্রি কোণের কথা চিন্তা করি। 60 ডিগ্রি কোণ অবশ্যই এরকম হয় দেখতে, আমরা জানি, মানে এটা ধরো আমাদের 60 ডিগ্রি কোণ। সেক্ষেত্রে দেখো 60 ডিগ্রি tan 60 ডিগ্রি মানটা তুমি দেখলে বুঝতে পারবা, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। কত, √3। এই √3 মানটা কিন্তু অবশ্যই একের থেকে বড়। তো একের থেকে বড় মান কখন আসে জানো, যখন এই যে উপরে, অর্থাৎ এই যে লম্ব ভাগ ভূমি, হ্যাঁ আমাদের লম্ব আর ভূমি, তা উপরে ধরো সাপোজ যে উপরে 5 নিচে 7, এদের ভাগফল কি কখন একের থেকে বড় আসবে, কখনো কিন্তু একের থেকে বড় আসবে না। এই 5/7 এর ভাগফল সবসময় একের থেকে ছোট হবে। তাহলে উপরের সংখ্যাটা যদি নিচের সংখ্যা থেকে ছোট হয় ভাগফল একের থেকে ছোট হবে, আর উপরের সংখ্যাটা যদি নিচের সংখ্যা থেকে বড় হয় তাহলে ভাগফল একের থেকে বড় হবে। যে কোনো সংখ্যায় নাও, তো একটা সংখ্যা আর ধরো আমাদের এই একটা সংখ্যা, ঠিক আছে। তো এই সংখ্যাটার পার্থক্যটা আছে, উপরেরটা হচ্ছে 1 বড়। 1 বড় মানেই কি এর ভাগফলও কি একের থেকে বড়। 1 বড় হোক যত বড় হোক, উপরেরটা বড় হইলে ভাগফল একের থেকে বড়,
উপরেরটা ছোট হলে ভাগফল 1 থেকে ছোট। তার মানে এই √3 tan 60° মানে √3 মানে √3 সংখ্যাটা কিন্তু 1 থেকে বড়। হ্যাঁ, তাহলে এই 60° ক্ষেত্রে অবশ্যই কি উপরেরটা বড় হওয়া লাগবে, নাকি লম্ব বড় হওয়া লাগবে। তার মানে যখন আমরা যদি দেখি থিটা হচ্ছে 45 থেকে বড়, কত থেকে বড়? 45 থেকে বড়। 60° কি এই কোণটা কি 60° কোণটা কি 45 থেকে বড় না বলতো? যদি 45°তে বড় হয় তবে তবে লম্ব বড় হবে। লম্ব কি হবে? বড় হবে। কার থেকে? ভূমি থেকে বড় হবে। লম্ব ভূমি থেকে বড় হবে। আর যদি থিটা = 30 মানে তোমার হচ্ছে 45°তে ছোট হয়, 45 থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমাদের লম্বটাও কি হবে? ছোট হবে। লম্বটা ছোট হবে কার থেকে বলতো? ভূমি থেকে। সেক্ষেত্রে আমাদের ছবিটা হবে কি এরকম হবে। দেখো আমি ছবিটা আঁকাই। এই যে ছবিটা হচ্ছে এরকম। এটা ধরো সাপোজ 45°তে ছোট একটা কোণ, যে কোনো একটা কোণ নিলাম, 30° নিলাম, লম্বটা কিন্তু দেখো ছোট, ভূমিটা কিন্তু কি বড়। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে ছবি অঙ্কন করার ক্ষেত্রে যখন আমাদের কোণের মানটা 60 হবে, তার মানে 60 মানে কি 45 থেকে বেশি, সেই ক্ষেত্রে আমরা এই লম্বটাকে একটু বড় করে দিব এবং ভূমিটাকে একটু ছোট করে দিব। তাহলে আমাদের কিন্তু এটা অ্যাকুরেট 60° হয় নাই, তবে অ্যাকুরেট 60° না হলেও এটা কিন্তু আমাদের এই কনসেপ্টটাকে কিন্তু অবশ্যই মেনে চলছে। ঠিক আছে, কনসেপ্টটা ছিল কি, যদি কোণের মানটা 45 থেকে বড় হয় তাহলে লম্বটা আমাদের ভূমি থেকে বড় হবে। আর কোণের মানটা যদি 45 থেকে ছোট হয়, অর্থাৎ 30°, সেক্ষেত্রে আমাদের কি লম্বটা ভূমি থেকে ছোট হবে। এই ক্ষেত্রে দেখো 30 হলে কি ভূমিটা বড় হবে, লম্বটা কি ছোট হবে। আর যখন 45 বলবে তখন আমরা ছবিটা আঁকবো অবশ্যই কি এমন ভাবে একটা ছবি আঁকবো যেন আমাদের কি লম্ব এবং ভূমিটা দেখে মনে হয় যে এরা আসলে সমান। কথা কি বুঝতে পারছি আশা করি আমরা, যে যখন আমরা ছবি আঁকবো তখন যেন দেখে মনে হয় লম্ব এবং ভূমি কি সমান। আশা করি আমি বুঝাতে পারছি তোমাদের এখানে তিনটা কনসেপ্ট। যখন 45° সমান হবে তখন লম্ব ভূমি সমান হবে, যখন কোণের মানটা 45 থেকে বড় হবে তখন লম্বের মানটা আমাদের ভূমি থেকে বড় হবে, আর যখন কোণের মানটা আমাদের 45 থেকে ছোট হবে তখন লম্বটাও কি ভূমি থেকে ছোট হবে। আশা করি আমরা এই অধ্যায়ের সকল ছোট ছোট কনসেপ্ট যেগুলো ছিল প্রত্যেকটা কনসেপ্ট আমি কভার করার চেষ্টা করছি। ম্যাথের এইভাবে প্রতিটা অধ্যায়ের কনসেপ্টগুলো যদি ভালো করে আগের থেকে শিখে নিতে পারো তাহলে কিন্তু তুমি অধ্যায়ের আমাদের এমসিকিউ বা সিকিউ সবগুলো কিন্তু খুব সহজে সমাধান করতে পারো। সো আমাদের কিন্তু অলরেডি একটা কোর্স চলতেছে। কোর্সটা হচ্ছে কি এমসিকিউর উপরে, জেনারেল ম্যাথের এমসিকিউর উপরে কোর্স চলতেছে। যারা যারা এই কোর্সে ভর্তি হতে চাও তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করলে দেখো আমি একটু বলে রাখি কোর্স সম্পর্কে। কোর্সটা হচ্ছে আমাদের এই যে সাধারণ গণিতের 17টা চ্যাপ্টার আছে। এই 17টা চ্যাপ্টারের 17টা বেসিক ক্লাস হবে। প্রথমে হবে কি 17টা বেসিক ক্লাস নিব আমি, এই যেরকম বেসিক ক্লাস আমি এখন একটা নিলাম, যেটাতে তুমি সিকিউ এমসিকিউ দুইটাই কভার হবে। এবং তারপরে কি 17টা আমাদের এমসিকিউ ক্লাস হবে। তাহলে এই টোটালে আমাদের 34টা, হ্যাঁ 34টা লাইভ ক্লাস হবে। 34টা লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের এই পুরো বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ রিলেটেড যত ধরনের সমস্যা আছে সবগুলো সমাধান হয়ে যাবে। একটা ক্লাস পুরোটাই হচ্ছে তোমার বেসিকের উপরে যাবে, একটা ক্লাস পুরোটাই হচ্ছে কি আমাদের এমসিকিউর উপরে যাবে। ক্লাসের ডিউরেশন গুলো দেখতেছো, এখন ক্লাসটা যেরকম আমাদের আজকে ধরো একটা অনুশীলনী ছিল, আমাদের কিরকম টাইম লাগছে, হয়তো কোনো অধ্যায় আছে 3টা অনুশীলনী আছে, 2টা অনুশীলনী আছে, সেগুলোর ক্ষেত্রে টাইম একটু বেশি লাগবে। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টাও কিন্তু আমাদের এক একটা ক্লাস হইতে পারে। ক্লাসগুলো সব প্রাইভেট গ্রুপ, ফেসবুক প্রাইভেট গ্রুপ লাইভে হবে। সো তোমরা যারা কোর্সে জয়েন হতে চাও তাদের জন্য এখন অফার চলতেছে, ডিসকাউন্ট চলতেছে। ডিসকাউন্টে এই অফার গুলোটা মাত্র 260 টাকা, মাত্র 260 টাকায় তোমরা কিন্তু ভর্তি হতে পারো। ক্লাস হবে রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার, সপ্তাহে 5 দিন, প্রতিদিন রাত 9:30 থেকে। হ্যাঁ 9:30 থেকে ক্লাস শুরু হবে, 9:30 থেকে 10:30 বা 11টা পর্যন্ত ক্লাস হবে। আরেকটা কথা হচ্ছে কি, যে তোমার হচ্ছে এই ক্লাসটা কিন্তু টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত চলবে, এবং টেস্ট পরীক্ষার পরেও কিন্তু ক্লাসগুলো রেকর্ডেড করা থাকবে গ্রুপে। তোমরা কিন্তু এসএসসি পরীক্ষা পর্যন্তও কিন্তু এই ক্লাসগুলো ঠিক ভালোভাবে দেখতে পারবা। এবং এই প্রিপারেশনটাকে তুমি কিন্তু জাস্ট একবারই 260 টাকা তোমাকে টাকা পে করতে হবে, আর কোনো টাকা পে করা লাগবে না। একবারেই এই 260 টাকা পে করেই তুমি কিন্তু একদম এসএসসি পরীক্ষা পর্যন্ত এই ক্লাসগুলোর অ্যাক্সেস পেয়ে যাবা।